নিজের রক্তের সন্তানকে কেউ অস্বীকার করে? আপনি আমাকে নাই ভালোবাসতে পারেন, কিন্তু আমার গর্ভে আপনার সন্তান বেড়ে উঠছে। তাকে আপনি দূরে ঠেলবেন কি করে? মায়ের কথা রাখতে তোমায় বিয়ে করেছিলাম আমি, নইলে আমার কোনো ইচ্ছাই ছিল না তোমাকে বিয়ে করার। আই থিঙ্ক অ্যাবর্শন ইজ দ্য বেস্ট সলিউশন। উক্ত কথা বলে বাতাসের বেগে রুম থেকে ত্যাগ করলো পিয়াস আহমেদ। উনি আমার স্বামী, 2 বছর হতে চলেছে আমাদের বিয়ের। সম্প্রতি একটি কোম্পানির ম্যানেজার পদে আছেন উনি। ভীষণ রাগে এবং একরোখা এই মানুষটার সঙ্গে দীর্ঘ 2 বছর এক ছাদের তলায় থেকেও যেন তাকে আমি চিনতে পারলাম না। কয়েক মুহূর্তেই সে অচেনাদের কাতারে পড়ে গেল। 2 বছর কত দিন হয়? অনেকগুলো দিন, তাই না? এই দিনগুলোই কি যথেষ্ট নয় একটা মানুষকে চিনতে এবং ভালোবাসতে? কিছু বছর আগে এক বিয়ের দাওয়াতে আমার শাশুড়ি মায়ের সাথে প্রথম আলাপ হয়। উনি এক দেখাতেই আমাকে নিজের ছেলের বউ ভেবে বসবেন, সেটা ছিল আমার কল্পনার বাইরে। কিছুদিন যেতে না যেতেই বাড়ির ঠিকানা জোগাড় করে চলে আসেন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে। আমার বাবা একজন ব্যবসায়ী। মেয়ের এত ভালো সম্বন্ধ ফেলে দেওয়ার মতো বোকা উনি নন। তাই তো স্বল্প সময়ে বিয়ে নামক এক বাঁধনে বেঁধে যাই আমি। তবে পিয়াসের অমত ছিল বিয়েতে, সেটা জানতে পারলাম বিয়ের 3য় দিনের মাথায়। তখন চাইতেও কিছু করার ছিল না আমার। বাসরঘর হয়নি বললেই চলে। রক্তিম শাড়িতে আবৃত আমি যখন বিছানায় গুটি মেরে বসে রয়েছিলাম কোমরের ব্যথায় কাতর হয়ে, তখন মহাশয় ব্যালকনিতে সিগারেট টানতে ব্যস্ত ছিলেন। এই ছিল আমাদের বাসর ঘর। সব মেয়েদের মতো আমারও স্বপ্ন ছিল বাসর নিয়ে, কিন্তু সে আশায় ঘুরে বালি হলো। পিয়াস অবশ্য কখনো আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেনি। তবু দিন শেষে দুজনের মাঝে বিস্তর ফারাক থাকে। বিছানায় বালিশ যখন বর্ডার হিসেবে পড়ে থাকে, তখন প্রেম আর হয়ে ওঠে না। দুটো প্রাণী একই বিছানায়, তবু মনে হয় যেন দুটো জড় বস্তুকে ফেলে রাখা হয়েছে খাটের 2 কোণায়। অধিকার খাটাতে পারতাম, কিন্তু ওই যে কথায় আছে না, ভালোবাসা নেই যেখানে অধিকার সেখানে খাটে না। খাটালেও সেটা অতটা কাজে আসে না। নিস্তব্ধ নিস্তেজভাবে আড়ালে কত কেঁদেছি আমি। উল্টো পাশ ফিরে বালিশ ভিজিয়েছি কত রাত। তার সঙ্গ যে পেতাম না তা নয়, কিন্তু মনের মিলন না হোক, দেহের টানে আমাকে কাছে টানতে বাধ্য হতো সে। সে রাতগুলো হতো সুখকর, তবে ভালোবাসার ঘাটতি থেকেই যেত। নিত্য চলমান রুটিন মোতাবেক সময়ের স্রোত বয়ে চলে। স্বামীর ছোঁয়া পেয়েছিলাম, সেই প্রমাণ হিসেবে দুজনের একটা ছোট্ট অংশ সৃষ্টিকর্তা আমার গর্বে দিয়ে দিলেন। সব আশা ভেঙে চুরে গেল তখন তার প্রত্যাখ্যানের যাতনায়। আমাকে ভালো না বাসুক, নিজের সন্তানকে মেরে ফেলার কথা একজন বাবা হয়ে কি করে বলতে পারে সে? সেদিন পুরোটা সময় বদ্ধ অবস্থায় থেকেছিলাম। ভেবেই নিয়েছিলাম আমার সন্তানকে বাঁচাতে যদি ঘর ছাড়তে হয়, আমি তাই করতে রাজি আছি। রাত যখন 1:30 বাজে, বারান্দায় ইজি চেয়ারে বসে আমার স্বামী ড্রিঙ্কস করতে মত্ত। আমি ওনার নিকটে দাঁড়িয়ে সাবলীল স্বরে বললাম, সন্তানের বিরহে মায়ের কষ্টটা আপনার পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। আপনি যদি আমায় জোর করেন, আমি চলে যাব এখান থেকে। ওনার উত্তরের আশায় ঠায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাস খালি করে সেটা সাইড টেবিলে রেখে আমার দিকে ঘুরে তাকালেন। মদে বুঁদ হওয়া লাল চোখ দুটো গম্ভীর কণ্ঠে আমার দিকে তাকিয়ে বললেন, যা ইচ্ছে করো, শুধু আমাকে এর মধ্যে জড়াবে না। চাইলে এখানে থাকতে পারো, নয়তো চলে যেতে পারো। বেশ ব্যাগ নিয়ে কথাটুকু বলে উনি চোখ বুজে মাথা এলিয়ে দিলেন। বুঝলাম উনি আমার প্রতি খারাপ খাপ ছাড়া দায়িত্বহীন। তবু সবটা সামাল দিতে এখানেই থাকার সিদ্ধান্ত নিলাম আমি। একটু একটু করে ছোট্ট একটা প্রাণ তখন নড়ে চড়ে ওঠে আমার মধ্যে। একাকী বেশ টের পায় তার স্পন্দন। আর হামেশাই চোখের জলে টইটুম্বুর হয়ে থাকে আমার 2 চক্ষু। কাউকেই যে বোঝাতে পারি না এই স্পন্দনের রেশটুকু। মনের আনন্দটা পরিপূর্ণ হয় না। ছোট্ট প্রাণটার স্পন্দনের অংশ তো সেও। তবু কেন এত হেলা আমার প্রতি? রোজ সকালে তার যাবতীয় কাজ সেরে রাখি আমি।
জানি আমাকে ছাড়া সবই অগোছালো থাকবে। তার শার্ট থেকে পায়ের মোজা অবধি আমার দায়িত্বে থাকে। গোসলে গেলে গা মোছার টাওয়ালটা ভুলে গেলেও শেষে আমারই ডাক পড়বে। তার এই প্রয়োজনটুকু হতে পারার জন্যই তো ছেড়ে যেতে পারিনি। জানি স্বীকার করবেন না, কিন্তু দিন শেষে আমার হাতের গ্রিন টি না খেয়ে সারা রাত নির্ঘুম কাটাতে হবে সেটাও অজানা নয়। ভারী পেট নিয়ে এ মাথা হতে ও মাথা দৌড়ে যাই। আয়নার সামনে দাঁড়িয়ে একজন কলার ঠিক করতে করতে আয়নায় নজর রাখে আমাকে। সামান্য যত্ন কী জিনিস বুঝতে পারিনি। চেক আপ করাতে সেই আমাকেই একা যেতে হয়। গাড়িতে ওঠা নামা, পায়ে হেঁটে তীব্র গাড়ি ছুটে চলা রাস্তা পার হওয়ার সময় একটা হাতের অভাব খুব অনুভব করি। একটা হাত যে রাস্তা পার করবে আঁকড়ে ধরে আমাকে, সারা রাত যার হাতের আদলে হেঁটে হেঁটে পা বাড়াবো আমি। কিন্তু সেটা শুধুই কল্পনায়। বাস্তবে সেই হাত শুধু ল্যাপটপে টাইপিং আর ফাইল সাইন করতে ব্যস্ত। 9 মাস চলাকালীন এক রাতে বারান্দায় বসেছিলাম। পিয়াস বেশ ধীরে সুস্থে আমার সন্নিকটে এসে বসলেন। যথারীতি পকেট থেকে সিগারেট বের করে লাইটার ধরালেন। প্রথমবার টানে মুখ দিয়ে বাষ্প নিষ্কৃত করতেই আমার দম বন্ধ হয়ে এলো। কাশতে কাশতে আমার সেই অবস্থা। তবুও ওনার কোনো চিন্তা নেই। নিজের মতো ধূমপানে মত্ত উনি। উপায়ান্ত না পেয়ে ছুটে এলাম রুমে। আর মাত্র 7 দিন পরেই ডেলিভারি ডেট। এই বিশেষ সময়টায় মেয়েরা চায় অতিরিক্ত কেয়ার, ভালোবাসা। বাবার বাড়ি যায়নি বলে মা বড্ড ক্ষেপে গিয়েছিলেন। তবুও একজনের প্রয়োজন হতে পারার খাতিরে মায়ের রাগটাকেই মেনে নিয়েছিলাম। ডেলিভারির আগের দিন ব্যাগপত্র রেডি করলাম। ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করেছি। কাল সকালেই যাব হসপিটালে। রাতে পিয়াসকে বললাম, আপনি কাল অফিসে যাবেন না, কাল তো ডেলিভারির ডেট, আপনি থাকবেন প্লিজ। উনি কিছুই বললেন না, নির্বাক চেয়ে থেকে চলে গেলেন। আমি ওনার নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়েছিলাম, কিন্তু সেটা ভুল প্রমাণ হলো যখন সকালে ঘুম থেকে উঠে বিছানা শূন্য পেলাম। অফিসে গেছেন। এতটাই দায়িত্বহীন সে। বাবারা বুঝি এমনই হয়? নিজের সন্তান ভূমিষ্ঠ হবার আনন্দে কি তার হৃদয়ে একবারও কম্পন হয়নি? ওনাকে পাশে পাবার আশা ছেড়েই দিলাম। একাই চলে এলাম হসপিটালে। ডেলিভারির ডেট কাল পড়লেও বেবির অবস্থা বিবেচনায় ডক্টর আজকেই অপারেশন করবেন বলে ঠিক করলেন। আমি আর বাধা দিলাম না। কোল ভরাট করার আবেগে হ্যাঁ বলে দিলাম। বিপত্তি বাঁধল যখন হাজব্যান্ডের সাইন নিয়ে। এটা ছাড়া ডেলিভারি স্থগিত। উপায়ান্ত না পেয়ে পিয়াসকে কল করা হলো। ডক্টর নিজেই কথা বললেন ওনার সাথে। ফোনের ওপারে পিয়াস কি বলল কে জানে। তারা সাইন ছাড়াই ওটিতে নিয়ে গেল আমায়। তারপর আর মনে নেই। চোখ যখন খুললাম পিয়াস তখন আমার সামনে বসা। পাশে শুয়ে রাখা হয়েছে ছোট্ট একটা পুতুলকে, মাখনের মতন, সাথে লাল দুটো কিঞ্চিত লাল। ছোট্ট হাতের তালু স্পর্শ করতেই সে নড়ে উঠল। আহা, আমার বাচ্চাটা! কি সুখ অনুভব হচ্ছিল তখন বলে বোঝানো দায়। মা হিসেবে আমি সার্থক। আবেগের বশে বাবুকে কোলে নিতে উঠে বসতে চাইলে হাতে তীব্র টান খেলাম। হাতে স্যালাইন লাগানো ছিল, যেটা শেষ হওয়া অবধি অপেক্ষা না করে কোনো উপায় নেই। আমার চোখ তখন বাবুর দিকেই নিবিষ্ট। একজন নার্স আমায় ডেকে উঠে বসে থাকতে দেখে শুইয়ে দিয়ে গেলেন। বেডের পাশে মাথা নিয়ে পিয়াস বসে আছে। বাবুকে কি সে দেখেনি? দেখলে তো এতক্ষণে খুশিতে আত্মহারা হবার কথা ছিল। নাকি এখনো স্বীকারোক্তি আসেনি? তাই যদি হয় তবে সে বাবা নামে অক্ষম এক জড়মানব। আমি আর ভাবতে পারছি না। উল্টো পাশে ফিরে চুপ করে চোখ বন্ধ করে রইলাম। বিকালেই আমার রিলিজ দেওয়ার কথা। বাবুকে নিয়ে বাড়ি ফিরলাম। এরপর দুপুরে খেয়ে দিয়ে দীর্ঘক্ষণ ঘুম দিলাম। সন্ধ্যার দিকে ঘুমটা আলগা হতেই চোখ মেলে দেখি আমার সোনা মেয়েটা চোখ মেলে আমাকে দেখছে। তার চক্ষুকুণ্ডলের ভেতরে বড় বড় দুটো মণি। এত সুন্দর মায়াবী চোখ
আমি শোয়া থেকে উঠে বসে তাকে কোলে নিলাম। কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম। এদিক ওদিক পিয়াসকে খুঁজতেই তার মাথাটা ব্যালকনির দরজা দিয়ে সামান্য দেখতে পেলাম। বাবুকে কোলে নিয়ে তার কাছে গিয়ে পাশে বসলাম। তার হাতে যখন সিগারেট ধরানো, আমি মানা করিনি, সে নিজেই সেটা ফেলে দিল। আমি তার হাত খালি পেয়ে সুযোগে বাবুকে তার কোলে দিয়ে দিলাম। সে অপ্রস্তুত এবং অবাক হলো। সামলে দিয়ে তার পাশ ফিরে সাবলীল কণ্ঠে বলল, মেয়েকে লালন পালন করার দায়িত্ব কি শুধুই আমার? আজ অস্বীকার করছেন, কিন্তু আমি যখন থাকবো না তখন আপনার উপরেই তো ভার পড়বে ওর। পিয়াস কেমন করে যেন তাকালো। সেই চোখের ভাষা আমার বোধগম্য হলো না। আমি বাবুকে তার কোলে দিয়েই ঘরে চলে আসলাম। এরপর ক্রমশ দিনের ভিত্তিতে বাবুর বয়স বাড়তে লাগলো। তার নাম দেওয়া হলো মুস্কান। যে মুস্কান শুধু বাবার কোল পেলেই হাসে। তার কান্না সামাল দিতে গিয়ে যখন আমার নাজেহাল অবস্থা, জাদুর কাঠের মতো পিয়াসের স্পর্শে তার কান্না থেমে যায়। এমনিতে না হলেও আড়ালে মেয়েকে আগলে রাখে আমার স্বামী। তার আদরের স্পর্শ উপলব্ধি করে বলেই তো মেয়ে বাবাকে চেনে। মুস্কানের বয়স তখন ৯ মাস। একটা আস্ত পুতুল, আর মধ্যে ফাড়া খুঁজে বের করা মুশকিল। ছোট হাতে হামাগুড়ি দিয়ে পুরো ঘর চষে বেড়ানো তার কাজ। আর মাঝে মধ্যে কেঁদে ওঠে বাবাকে কাছে নিয়ে আসার ট্রিক্সও তার জানা। মাথায় মাঝখানটায় সামান্য চুল গজিয়েছে। একটা বেবি ব্যান্ড দিয়ে ছোটোখাটো একটা তাল গাছ করে দিয়ে আয়নার সামনে দাঁড় করালে নিজেই হেসে ওঠে। মুস্কানের সব থেকে প্রিয় হলো তার বাবা। যে বাবা তাকে জন্মের আগে দূরে ঠেলে দিয়েছিল, আজ তার প্রতি তার কত টান। মেয়েরা বাবার রাজকন্যা। পিয়াস জানেই না নিজের অজান্তেই মুস্কান তার রাজকন্যা হয়ে উঠেছে। যাকে ভালোবাসবে না বলে অবহেলা করেছিল, দিন দিন অসংখ্য ফোন কলের মাঝেও সেই মেয়েকেই বেশি সময় দিতে শুরু করলো। পিয়াস অফিসে যাবার আগ থেকে শুরু করে অফিস থেকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষায় থাকতাম, আর অফিস থেকে ফিরেই মুস্কানকে কোলে তুলে নিত। কাল সকালে তার মিটিং থাকায় বেশ জলদি করে অফিসের জন্য ছুটতে ছুটতে দরজার কাছে এসে জুতো পরে বাইরে যাবার জন্য পা বাড়াতেই কিছু একটা টানে সে নিচে তাকায়। তাকে অনুসরণ করে আমিও দেখি মুস্কান পিয়াসের প্যান্ট ধরে টানছে মেঝেতে বসে। সোফা থেকে নিচে নামলো কি করে? তার মিষ্টি ছোট্ট হাত দুটো তখনও পিয়াসের প্যান্ট ধরেছিল। পিয়াস ব্যস্ততা ভুলে মেয়েকে কোলে নিলেন। অনেকক্ষণ আদর করে দিয়ে আমার কাছে রেখে চলে গেলেন। আমি অবাক হলাম মুস্কানের কাণ্ড দেখে। কাঁদো কাঁদো ফেস করে আমার গলা জড়িয়ে রইল সে। এটুকু মেয়ের অভিমানও হয়? একদিন বিকেলের দিকে আমি মুস্কানকে নিয়ে ঘুমিয়েছিলাম। মাঝখানে মুস্কানের ঘুম ভেঙে গেল। তখন পিয়াস বাড়ি ছিল। মুস্কানকে জাগ্রত দেখে সে আলতো করে তাকে কোলে করে নিয়ে চলে গেল। আমি ঘুমে কুপোকাত। কিছুক্ষণ ঘুরোঘুরির পর সে খিদের চোটে কাঁদতে শুরু করে। পিয়াস তখন তাকে সামলাতে না পেরে শেষে উপায়ন্তর না দেখে মেয়েকে কোলে নিয়েই সে রান্নাঘরে যায় দুধ বানাতে। কতটুকু পানিতে কতটা দুধ দিতে হবে সেটা আমি তাকে বলেছিলাম। সেই অনুযায়ী সে সেটা বানিয়ে ঠান্ডা করে মেয়েকে খাওয়ায়। আমার ঘুম ভেঙে গিয়েছিল আগেই। লুকিয়ে লুকিয়ে পিয়াসের কাণ্ড দেখে নিশ্চিত হয়ে বিছানায় গিয়ে আবারও ঘুমের কোলে ঢলে পড়লাম। এভাবেই মুস্কানের ২ বছর হয়ে যায়। এখন সে তার বাবার চোখের মণি। কিন্তু আমার অবস্থা কেন যেন দিনকে দিন বেগতিক হচ্ছে। অর্ধমরা মানুষদের মতো দেখতে দেখা যায়। ডেলিভারির পর কোনো সমস্যা হলো কি না জানার জন্য ডক্টরের সাথে কথা বলি। উনি টেস্ট করার পর ধরা পড়ে বিশাল এক রোগ আমাকে আঁকড়ে ধরেছে। বাঁচার জন্য 50-50, বাঁচার সম্ভাবনা 50-50। আমি অবচেতনের মতো বাড়ি ফিরি। আমাকে ছাড়া পিয়াস কীভাবে থাকবে জানি না, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তবু মনে সাহস রেখে তাকে সবটাই জানাই। সে নির্বাক ছিল, কিছুই বলেনি।
রাতে এপাশ ওপাশ করে কাটিয়েছি। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি পিয়াস আমার হাত তার কপালে ঠেকিয়ে খুব কাঁদছে। আমি উঠে বসতেই সে চমকে উঠল। আমি অপলক তাকিয়ে রইলাম তার দিকে। হঠাৎই আচমকা আমায় জড়িয়ে ধরল সে। কান্নারত স্বরে কী বলে গেল কিছুই বুঝতে পারিনি, কিন্তু বুঝলাম আমার প্রতি তার সুপ্ত অনুভূতির জাল ছিঁড়ে গেছে। আমার প্রতি কেয়ার নিতে শুরু করেছে সে। প্রিয় মানুষটি হারিয়ে যাবার ভয় মনে জাগলেই যেন তাকে আরও আঁকড়ে ধরতে মন সায় দেয়। 1 মাস পর অপারেশন থিয়েটারের মুখে হুইল চেয়ারে বসে আছে। পিয়াস দাঁড়িয়ে আছে মুস্কানকে কোলে নিয়ে। জীবনে দ্বিতীয়বারের মতো উটিতে ঢুকছি। প্রথমবারের গমনটা ছিল সুখকর। মাতৃত্ব লাভের আনন্দ আমাকে মৃত্যুর ভয়ে দেখাতে পারেনি, কিন্তু এবারের চিত্রটি কিন্তু ভিন্ন। মানুষ স্বাভাবিকই মৃত্যুর সময় জীবনের মর্মতা বুঝতে পারে। আমার বেলায়ও তাই। পেছন থেকে নার্স নিয়ে গেল উটিতে। ইঞ্জেকশন পুশ করে সেন্সলেস করলেন আমাকে। তারপর সব অন্ধকার। রাতের আকাশ আমার বড্ড পছন্দের। এ সময় চারপাশটা কেমন স্নিগ্ধতায় ছেয়ে যায়। ইদানিং রাতের দিকে বেশ হিম ঠান্ডা পড়ে। গায়ে পরনের ওড়নাটা পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে ব্যালকনির কোনায়। হসপিটাল থেকে ফিরেছি 3 মাস চলমান। বেঁচেই ফিরতে হতো আমায়, নইলে একজনের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় মরেও শান্তি জুটত না। গাছের পাতাগুলো বিরতি দিয়ে দোলে উঠছে, সেদিকে দৃষ্টিপাত করতেই পিয়াস আমার সামনে এসে দাঁড়িয়ে গভীর কণ্ঠে বলল, তুমি তো দেখছি আমার মুস্কান মামুনির থেকেও খারাপ। ডক্টর তোমাকে কি বলেছিলেন? ফুল বেড রেস্ট করতে বলেছিলেন না? আর তুমি এই ঠান্ডার মধ্যে বসে আছো কেন? ওঠো, এক্ষুনি ওঠো। তার কথায় কর্ণপাত না করায় ক্ষেপে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই ধুম করে কোলে তুলে নিলেন আমায়। আমি পলকহীন চেয়ে দেখলাম তাকে। বিছানার কাছে গিয়ে শুইয়ে দিলেন। গায়ে চাদর টেনে দিয়ে বাতি নিভিয়ে আমার পাশে শুয়ে পড়লেন। মাঝ বরাবর 2 হাত মেলে আমার মিষ্টি সোনাটা শুয়ে আছে। বাবাকে ছেড়ে সে একদম থাকতে পারে না। ঘুমোতে আসলেও তাই। বাবাকে ছাড়া চোখ বন্ধই করবে না ও। পিয়াস তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বিলি কাটার মাঝে মাঝে একটা চুমু এঁকে দিল। আমি চাপা কণ্ঠে বললাম, এটা কি হলো? সে অবাক হওয়ার ভান ধরে বলল, কি হলো আবার? বউকে আদর করলাম। মুস্কানের জন্য বাইবোন আনতে হবে না? আমি ছুঁয়ে না দিলে তাদের আগমন হবে কি করে শুনি? লোকটা ভারী বদমাস। ওনার চোখে তাকাতে না পেরে মাথা অবধি চাদর টেনে নিলাম। উক্ত কথা বুঝি মুস্কানও ঘুমের ঘোরে বুঝে ফেলেছে। তাই তো দুজনের মাঝখানে একটা ঘুমন্ত চাঁদ মিটমিট করে হাসছে। গল্প রাজকন্যা, লিখেছেন তাসনুবা এলিন তিশা।